ইরানে গিয়ে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এর মোক্ষম জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং হামাস। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হেজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরা। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতার শঙ্কা করছেন বিশ্লেষকরা। গেল এপ্রিলে ঈদ উল ফিতরের দিন গাজায় ইসরায়েলি হামলায় ৩ ছেলেসহ গোটা পরিবার হারান হামাস নেতা ইসমাইল হানিয়া। এমন শোকেও লক্ষ্যচ্যুত না হওয়ার ঘোষণা দেন তিনি। তবে ৩ মাস পর হত্যার শিকার হলেন হানিয়া। ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাতারের দোহা থেকে তেহরান গিয়েছিলেন তিনি। সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ বলছে, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়েছে। এজন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের রেভলিউশনারি গার্ড ও হামাস। হামাস নেতাকে নিরাপত্তা দিতে না পারলেও তার হত্যার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরা বলছে, চলতি বছর সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার কারণে ইসরায়েলে ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এবারও নিজ দেশে গুপ্ত হত্যার জবাব দেবে তারা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না হেজবুল্লাহ ও হুথিদের আক্রমণের সম্ভাবনাও। কারণ হানিয়াকে হত্যার আগে লেবাননের বৈরুতে হামলা করে হেজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েল। হামাস ও আমাদের টার্গেট করে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ইসরায়েল যদি যুদ্ধ চায় তবে আমরাও তার জন্য তৈরি। এমন অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে বাধার মুখে ফেলবে। গোটা মধ্যপ্রাচ্যকেই এর পরিণাম ভোগ করতে হবে। যদিও কোনো বিশ্লেষকের ধারণা, গাজায় ৯ মাসে বড় কোনো প্রাপ্তি না থাকায় ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে সাফল্য হিসেবে বড় করে দেখানোর সুযোগ পাবেন নেতানিয়াহু। মার্কিন আহ্বানে এবার যুদ্ধবিরতির টেবিলেও বসতে পারেন তিনি। ১৯৬৩ সালে ফিলিস্তিনের আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল আবদেল সালাম হানিয়া। গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক করেন। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা বা প্রথম গণঅভ্যুত্থানের সময় যোগ দেন হামাসে, যাতে কয়েক দফায় ইসরায়েলের জেলে কারাভোগ করেন তিনি। লেবাননে নির্বাসন শেষে ১৯৯৩ সালে গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন হন। ১৯৯৭ সালে হামাসের একটি শাখার প্রধান হন। ২০০৬ সালে নির্বাচনে বিজয়ের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন তিনি। আর ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হানিয়া। মিলা খন্দকার, চ্যানেল 24। গত কয়েক দশকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন সহ ছিলেন আরও অনেকে। গত কয়েক দশকে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এর মধ্যে কয়েকটি হামলায় সরাসরি জড়িত ইসরায়েল। হামাসের সামরিক শাখার নেতা ইয়াহিয়া আয়াশ ১৯৯৬ সালের জানুয়ারিতে গাজায় এক হামলায় নিহত হন তিনি। জানা যায় ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছিল ওই হামলা। এরপর ২০০৪ সালের মার্চ মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ আহমেদ ইয়াসিন। তিনি ফিলিস্তিনের ইসলামী সমাজ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বাধীনতার জন্য ফিলিস্তিনের জনগণকে উদ্বুদ্ধ করতেন তিনি। শেখ আহমেদ ইয়াসিন নিহতের ঠিক ১ মাস পরেই হেলিকপ্টার থেকে ছোঁড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান হামাসের আরেক নেতা আবদেল আজিজ আল রান্তেসি। তিনি শেখ আহমেদ ইয়াসিনের উত্তরসূরি ও হামাসের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। চলতি বছর জানুয়ারিতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল আরৌরি। তিনি সংগঠনটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের একজন প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। সবশেষ চলতি বছর ৩১ জুলাই নিহত হন হামাসের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হানিয়া হত্যার পর এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। মোর্শেদ শোভন, চ্যানেল 24।
দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। জার্মানির ড্রেসডেনে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার এবং দমনপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন প্রবাসীরা। এ সময় কোটা আন্দোলনে হতাহতদের ছবি সংবলিত পোস্টার, ব্যানার নিয়ে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা প্রত্যাহার সহ সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানান তারা। ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও নিখোঁজ আছেন অনেকেই এবং রাজ্য জুড়ে চলছে দুদিনের শোক। ওয়েনারের কাদামাটি খুঁড়লেই বেরিয়ে আসছে মরদেহ। ৩২ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ অনেকে। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার সকালে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ি এলাকার চা বাগানে কয়েক দফা ঘটে ভূমিধসের ঘটনা। এতে চাপা পড়ে ঘরবাড়ি আর অসংখ্য মানুষ। ভূমিধসে ওয়েনারের সাথে আশপাশের এলাকাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ত্রাণ সরবরাহে পেতে হচ্ছে বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে পুলিশ, এনডিআরএফ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা। মুন্ডাকাই ভিলেজ হ্যাঁ, আমরা আশঙ্কা করছি ধসে পড়া বাড়িগুলোর নিচে অনেকে আটকে আছে। তাদের উদ্ধারই এখন মূল লক্ষ্য। মুন্ডাকাই গ্রাম থেকে আহত অনেককে উদ্ধার করা হয়েছে। পানির স্রোতে ভেসে যাওয়া অনেকের মরদেহ মিলছে নদী তীরবর্তী অঞ্চলে। পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের, যাদের অনেকের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভূমিধসের ঘটনায় রাজ্যে জারি রয়েছে রেড অ্যালার্ট। নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে, তবে অনেককেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এমন বিপর্যয়ে রাজ্য জুড়ে চলছে দুদিনের শোক। নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০,০০০ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $৩৫ ট্রিলিয়ন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দেশটির রাজস্ব বিভাগে তথ্যটি জানায় এবং সেই হিসেবে কিন্তু জন প্রতি নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ $১,০৩,৮২৭। এই সংখ্যা ২০২০-এর জানুয়ারির হিসেবের তুলনায় প্রায় দ্বিগুণ। বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অর্থ ছাড় এবং নতুন অর্থ প্রাপ্তি নিয়ে শিগগিরই আইন প্রণেতা এবং নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসবেন বাইডেন প্রশাসন। অতিরিক্ত পর্যটকের চাপে ধ্বংসের দ্বার প্রান্তে গ্রিসের বিখ্যাত দ্বীপ সান্তোরিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিকল্পিত পর্যটনের কারণে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবনযাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে পর্যটকের সংখ্যা নির্ধারণের পরামর্শ দেন দ্বীপ কর্তৃপক্ষ। সাদা ও নীলের মিশেলে অপরূপ সৌন্দর্যের দ্বীপ গ্রিসের সান্তোরিনি। ১৩ গ্রাম নিয়ে গঠিত সান্তোরিনিকে আগ্নেয়গিরির দ্বীপও বলা হয়, যেখানে ২০,০০০-এর বেশি মানুষের বসবাস। কিউব আকৃতির দ্বীপের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। তাই তো বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। এপ্রিল থেকে অক্টোবরে পর্যটন মৌসুমে বাড়ে পর্যটকদের সংখ্যা। গেল কয়েক বছর পর্যটক বেড়েছে কয়েক গুণ। তবে ছোট্ট দ্বীপটিতে অতিরিক্ত পর্যটকদের সামাল দিতে নেওয়া হয়নি সঠিক পরিকল্পনা। কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে সান্তোরিনির প্রাকৃতিক সৌন্দর্য, দাবি স্থানীয়দের। আমরা একটি ছোট্ট দ্বীপে বসবাস করি। ধারণ ক্ষমতার প্রায় ২০ গুণ বেশি পর্যটক এখানে ঘুরতে আসে। অতিরিক্ত পর্যটকের কারণে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে দৈনিক পর্যটক আসার সংখ্যা কমাতে সরকারের প্রতি আহ্বান কর্তৃপক্ষের।
দ্বীপকে ভালো রাখতে আমরা সরকারের কাছে দৈনিক পর্যটকের সংখ্যা 17,000 থেকে 8,000 করার প্রস্তাব রেখেছি। তবে পর্যটকরা না আসলেও বিপদ, উপার্জনের হার কমে যাবে। সব দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। গ্রিসের পর্যটন খাতে সান্তোরিনি দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরের প্রথম 5 মাসে এই দ্বীপ থেকে দেশটির পর্যটন আয় বেড়েছে 16%। গেল বছর এখানে ঘুরতে আসেন 34 লাখ বিদেশি পর্যটক। চলতি বছর এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্টরা। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এর আগে খবরে আমরা জানাচ্ছিলাম যে জার্মানিতে প্রবাসীরা বাংলাদেশে শিক্ষার্থী হত্যা এবং তাদের দমনপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। সেই খবরেরই বিস্তারিত জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান উদয়। উদয়, আপনার কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতিটা কি জার্মানির, এবং একই সাথে আসলে কোন কোন শহরে এই যে বিক্ষোভ সেটি ব্যাপক আকার ধারণ করেছে? কণা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে দমন নিপীড়ন চলছে তারই প্রতিবাদে কিন্তু পুরো জার্মানির বার্লিন সহ প্রায় প্রত্যেকটি অঙ্গরাজ্যেই কিন্তু প্রবাসী বাঙালি এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ জানাচ্ছেন। এরই মধ্যে জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সামনে কিন্তু দফায় দফায় শিক্ষার্থীরা এবং প্রবাসী বাঙালিরা বিক্ষোভ মিছিল করেছেন এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বরাবর কিন্তু একটি স্মারকলিপিও প্রদান করেছেন। বাংলাদেশে যেই অত্যাচার বা দমন নিপীড়ন চলছে শিক্ষার্থীদের উপর, তার অচিরেই বন্ধ করার দাবিতে এবং যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচারের দাবিতেই কিন্তু এই স্মারকলিপি দেওয়া হয়। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতির উপর প্রভাব বিস্তারের জন্য এবং সমাধানের জন্য কিন্তু ইতিমধ্যে জার্মানির চ্যান্সেলর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন প্রবাসী বাঙালিরা, এবং জাতিসংঘ সহ অন্যান্য যেই বড় বড় সংস্থা রয়েছে সবার কার্যালয়ের সামনেও কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের কাছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির ভিডিও ফুটেজের প্রমাণ সহ কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই সকল বিষয়ে অবহিত আছেন এবং তারাও চেষ্টা করছেন এই সকল বিষয়গুলোর একটি সমাধানে নিয়ে আসার। এর পাশাপাশি জার্মান সাধারণ নাগরিক যারা আছেন তারাও কিন্তু আমাদের সাথে একত্রতা প্রকাশ করছেন এই প্রতিবাদের বিরুদ্ধে এবং তারাও কিন্তু প্রতিবাদে অংশগ্রহণ করছে। বিশেষ করে শিক্ষার্থীরা যে সকল প্রতিবাদগুলো জানাচ্ছে, বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে দমন নিপীড়ন চলছে, বিশেষ করে সামরিক বাহিনীরা যে দমন নিপীড়ন চালাচ্ছে সেগুলো অচিরেই বন্ধ করতে হবে এবং এই যে শিক্ষার্থীদের হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ চলেছে তার একটি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে এবং সকল বাঙালির কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এর পাশাপাশি ইতিমধ্যে জার্মানির ফরেন মিনিস্ট্রি কিন্তু জার্মানির সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে কিন্তু বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ভ্রমণের ক্ষেত্রে এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং বাংলাদেশেও যে সকল জার্মান নাগরিকরা বসবাসরত আছেন বা কর্মরত আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছেন তারা যাতে তাদের কর্মস্থল বা বাসস্থান থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বহিরাগত বা বহিরাগমন না করেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জার্মানির প্রতিবাদ এবং জার্মানির এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ পরিস্থিতি। কোনা উদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শামসুজ্জামান উদয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জার্মানি থেকে, জানাচ্ছিলেন সেখানে প্রবাসীরা বিক্ষোভ করছিলেন তারই সবশেষ খবর। এবং এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে আপনারা একই সাথে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজে এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।